আবারও দিচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আলী। আমি বিএসএমএম এর ছাত্র। আমি এখান থেকে এমবি শেষ করার পরে আমি স্বাস্থ্য দপ্তরে এখন ওএসডি হিসেবে আছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বায়োকেমিস্ট্রি। এবং মাগুরা মেডিকেল কলেজে আমার আগে লাস্ট পোস্টিং ছিল। এরপর আমি এখানে পিএইচডি করতে এসেছি নাফিল ডিপার্টমেন্ট অফ মেডিসিনে, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে। তো দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আমি 9 মাস যাবত এখানে আছি এবং আমার পিএইচডির মেইন লক্ষ্য ছিল যে ডায়াবেটিক পেশেন্টরা কেন ইনফেকশাস ডিজিজে মোর সাসেপ্টেবল, তারা তাদের ইমিউন সেলগুলো কেন আসলে কাজ করছে না, বা তাদের কি দুর্বলতা আছে, তাদের মেটাবলিক প্রোফাইল কিরকম, এটার উপরে কাজ করার জন্য আমি এসেছিলাম। কিন্তু এই কোভিড এর কারণে মার্চ মাস থেকে আমাদের ইউনিভার্সিটির সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে, শুধু কোভিড প্রজেক্ট ছাড়া। সেজন্য আমাদের সমস্ত আমার প্রফেসর হচ্ছেন ইমিউনোলজিস্ট এবং উনি একজন ক্লিনিক্যাল ডক্টর বটে, এবং সেজন্য উনি এখন আবার কোভিড প্রজেক্টে নিজেকে এনগেজ করেছেন এবং সে কারণে আমাকেও সেখানে কাজ করতে হচ্ছে। তো এখানে আমি বেসড, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় ছবিটাতে, এটা হচ্ছে পিটার মেডাওয়ার বিল্ডিং ফর প্যাথোজেন রিসার্চ। এই বিল্ডিংটার নিচে দুটো ফ্লোর আছে, যেখানে ল্যাবরেটরি ক্যাট 2 এবং ক্যাট 3, ওই ল্যাবরেটরিতে আমি এখন কাজ করছি। এবং ডানের উপরে এটা হচ্ছে জন র্যাডক্লিফ হসপিটাল, এটা হচ্ছে চার্চিল হসপিটাল, এবং নিচে এটা হচ্ছে জেনারেল ইনস্টিটিউট। এই 3 জায়গার সাথে কোলাবোরেশনে আমরা এখন বিল্ডিং এ কাজ করছি। তো এখানে যে ছবিতে দেখতে পাচ্ছেন, এখানে প্রফেসর অ্যাড্রিয়ান হিল এবং সারা গিলবার্ট, এই দুজনকে আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা জেনারেল ইনস্টিটিউটে আছেন। এবং আমি জেনারেল ইনস্টিটিউটে যাওয়া আসা করি এবং তাদের থেকে অনেক রিয়েজেন্ট এবং বিশেষ করে কিছু পেপটাইড পুল আমরা নিয়ে আমাদের বিল্ডিং আমরা কাজ করছি, এবং আমাদের ডেটা তাদের সাথে শেয়ার হবে। কিন্তু জানি না কিভাবে শেয়ার হবে, কিন্তু আমাদের ডেটাগুলো তাদের সাথে কাজে লাগছে, তাদের সাথে আমরা প্যারালালি কাজ করছি। তো সারা গিলবার্ট উনিও আমার ডিপার্টমেন্টেরই প্রফেসর, এবং উনি জেনারেল ইনস্টিটিউটে ভ্যাকসিন যে ডেভেলপমেন্ট গ্রুপ, সেই গ্রুপকে লিড করছেন প্রফেসর অ্যাড্রিয়ান হিলের সাথে। এবং প্রফেসর অ্যাড্রিয়ান হিল আমার সুপারভাইজারেরও সুপারভাইজার। যাই হোক, যে চ্যাডক্স যেটা নিয়ে আমরা বলছি, যে এই ভ্যাকসিনটা নিয়ে আলোচনা আসছে এত, সেই চ্যাডক্স এটা কিন্তু খুব পুরনো একটা ভাইরাল ভেক্টর। এটা প্রায় 20 বছর যাবত সারা গিলবার্ট এবং তার গ্রুপ বিভিন্ন ভ্যাকসিন ডেভেলপমেন্টে এই টেকনোলজিটা কাজে লাগাচ্ছিলেন। এবং এটা আসলে একটা অ্যাডেনোভাইরাস, যেটা সাধারণত শিম্পাঞ্জিকে অ্যাটাক করে, হিউম্যানে কোনো ডিজিজ তৈরি করতে পারে না, এবং এটাকে জেনেটিক্যালি মডিফাই করা হয়েছে যাতে এটা হিউম্যানের ভিতরে ভেক্টর হিসেবে দেওয়া যায়। এবং যদি আমরা একটা ছোটখাটো একটা মেকানিজম এখানে দেখি একদম শর্টকাটে, যে ইয়েস, এখানে এটা হচ্ছে সেই চিম্পাঞ্জি অ্যাডেনোভাইরাস, সেটাকে যখন আমরা জেনেটিক্যালি মডিফাই করলাম, এটাকে আমরা একটা ভেক্টর হিসেবে ইউজ করব। এবং অপরদিকে যেমন আমরা এখন এই SARS-CoV-2 এর ভ্যাকসিন বানাতে চাচ্ছি, তো এর স্পাইক প্রোটিনকে এক্সপ্রেস করে যে জিনটা, সেই জিনটাকে আমরা ইঞ্জিনিয়ারিং করে কেটে এবং সেটাকে এর ভিতরে আমরা ঢুকিয়ে দিয়েছি। এবং ঢুকিয়ে দেওয়ার পরে এটা একটা ভেক্টর হিসেবে কাজ করবে, সেটাকে আমরা বলতেছি চ্যাডক্স। এখানে অক্স মানে অক্সফোর্ড, আর সিএ যদি হচ্ছে চিম্পাঞ্জি, অ্যাডেনোভাইরাস অক্সফোর্ড 1, এরকম তার আরো কিছু এরকম ভেক্টর ডিজাইন করা আছে যেগুলি তারা আগে থেকেই কাজ করছে। এখন এটা যদি আমরা কোনো ভলান্টিয়ারের বডিতে আমরা ঢুকিয়ে দিই, তাহলে তার বডিতে যখন এই ভাইরাসটা গিয়ে ঢুকবে তখন, এবং তার সেলের ভিতরে যখন ঢুকবে, তখন তার সেলের মধ্যে এই স্পাইক প্রোটিন এক্সপ্রেস করবে। এবং এই স্পাইক প্রোটিনটা হচ্ছে ওই SARS-CoV-2 স্পাইক প্রোটিন, যার এগেইনস্টে তখন এই ইমিউনোজেনিসিটি এবং ইমিউন রেসপন্স তৈরি হবে, এবং সে ওয়েল ট্রেইনড হবে, এবং পরবর্তীতে যদি রিয়েল ভাইরাস আসে তখন আর সে অ্যাটাক করবে না। এটা হচ্ছে শর্টকাটে এটার কনসেপ্ট। এবং এই প্রথমে যখন তারা এই ক্লিনিক্যাল ট্রায়ালের আগে তারা যখন এনিম্যাল স্টাডি করলো, প্রি ক্লিনিক্যাল, প্রথমে তাদের ডেটা তারা কাজ করেছিল হচ্ছে মাউসের উপরে। এবং মাউসের উপরে তারা কাজ করার পরে দেখা যাচ্ছে যে এই কন্ট্রোল এগেন্স্ট, এখানে দুটো টাইপের মাউস আছে, এখানে দুটো মানে ল্যাব প্রোটোটাইপ মাউস, যার ভিতরে কন্ট্রোলের চাইতে দেখা যাচ্ছে যে S1 এবং S2 এবং নিউট্রালাইজিং যে অ্যান্টিবডি, এগুলির এগেনস্টে তারা এই যখন এই চ্যাডক্স চ্যালেঞ্জ দেয়, তখন দেখা গেল যে খুব ভালো তারা রেসপন্স পেয়েছিল এটার জন্য। এবং এখানে তারা এই যে ইন্টারফেরন গামা রেসপন্স, এটাও অনেক বেশি পেয়েছে দুটো গ্রুপের মধ্যেই। এবং তারা CD4 এবং CD8 যে টি সেল, তার মধ্যেও সাইটোকাইন রেসপন্স, বিশেষ করে ইন্টারফেরন গামা এবং TNF আলফা, এগুলির রেসপন্স তারা খুব ভালো পেয়েছে। আমরাও এখন এই রেসপন্স গুলো নিয়েই কাজ করতেছি। আমরা হিউম্যান যে ভলান্টিয়ার, তাদের উপরে আমরা আমাদের ল্যাবে এই টেকনিক গুলো ইয়ে করে আমরা কাজ করছি, এই অ্যাসেগুলি করছি। পরবর্তীতে তারা রিসার্চ বানানোর উপরে তারা ভ্যাকসিন দেয় ফার্স্টে, এবং ভ্যাকসিন দেওয়ার পরে তখন তাদেরকে রিয়েল ভাইরাস চ্যালেঞ্জ দেয়।
এবং রিয়েল ভাইরাস চ্যালেঞ্জ দেওয়ার পরে দেখা গেল যে কন্ট্রোলের এগেইনস্টে যারা ভ্যাকসিন পেয়েছিল তাদের মধ্যে বেশ ভালো ইমিউন রেসপন্স তারা ডেভেলপ করছে। এখানে যেগুলি যে লাল ডট গুলো দেখা যাচ্ছে সেগুলি হচ্ছে যে আসছে। ওকে ওকে স্যার স্যার তাহলে এপ্রিল 23 তারিখ যখন তারা ফেজ 1 ট্রায়াল করলো সেখানে তারা 1112 জন পার্টিসিপেন্টকে ইনক্লুড করেছিল, যার ভিতরে 1102 জনকে তারা দুটো গ্রুপে ভাগ করেছে। এবং এই দুটো গ্রুপের ভিতরে এরা বেশিরভাগই অক্সফোর্ডে থাকে, তাদের মধ্যে থেকে তারা ভলান্টিয়ার বেছে নেয়, যার ভিতরে অর্ধেক একদম ঠিক 50%কে তারা রিয়েল চ্যাডক্স যে তারা যে ভ্যাকসিনটা ডেভেলপ করেছিল সেই ভ্যাকসিনটা তাদেরকে দেয়। এগেইনস্টে বাকি অর্ধেককে কন্ট্রোল গ্রুপে রাখার জন্য তাদেরকে অন্য একটা ভ্যাকসিন দেয়, সেটা হচ্ছে মেনিনজাইটিসের ভ্যাকসিন, যাতে মানে ভ্যাকসিন দেওয়ার কারণে যে নর্মাল যে রিয়াকশন গুলো হয় সেটা যেন দুই গ্রুপেই নর্মালাইজ করা যায়, এই জন্য একটা কন্ট্রোল গ্রুপ তারা রেখেছিল যারা মেনিনজাইটিসের ভ্যাকসিন পায়। আর এর ভিতরে খুব অল্প কিছু মানুষকে 10 জনকে তারা মানে 4 সপ্তাহ পরে আরেকটা সেকেন্ড ডোজ দিয়েছিল তাদের ইমিউন রেসপন্স আলাদা করে দেখার জন্য। তো এই যে এই গ্রুপের মধ্যে কেউই আসলে জানতো না, তাদেরকে কিন্তু সিঙ্গেল ব্লাইন্ড করা হয়, অর্থাৎ যারা ভ্যাকসিন পেয়েছে কেউ জানে না যে কে রিয়েল ভ্যাকসিনটা পেয়েছে। অর্থাৎ মেনিনজাইটিসের ভ্যাকসিন যারা পেয়েছে বা রিয়েল ভ্যাকসিন পেয়েছে কেউই আসলে রিয়েল কোনটা পেয়েছে তারা সেটা জানে না। এবং এটা বিভিন্ন কোডেড ইয়ের মাধ্যমে এটা মানে যারা ইনভেস্টিগেশন মানে আমাদের মতো লেভেলে যারা ইনভেস্টিগেশন করছে তারাও জানে না যে আসলে কে কোনটা পেয়েছে। এভাবে তারা কোডেড ইয়েতে এটা ব্লাইন্ডেড করে তারা স্টাডিটা করেছে। এবং 1 মাস আগে সারা গিলবার্ট ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে একটা লাইভ প্রেজেন্টেশন দিয়েছিল, সেখানে সে নিজেও বলেছে যে আমি এখন পর্যন্ত জানি না যে আসলে আমার ভ্যাকসিন কাজ করছে কিনা। এটা সে নিজে বলেছে 1 মাস আগে। কারণ সে বলেছে যে আমি যে এই দুটো গ্রুপকে ভ্যাকসিন দিলাম, এখন এদের মধ্যে এদেরকে আমরা নর্মাল অন্যরা যেভাবে চলছে তাদের মধ্যে আমরা চলতে দিয়েছি, সুতরাং এখন এদের মধ্যে ইনফেক্টেড না হলে আমরা আসলে বলতে পারছি না যে আসলে আমার ভ্যাকসিন কাজ করছে কিনা। কারণ ইনফেক্টেড হলে তখন ওনাদের মধ্যে একটা মানে ডিটারমিনেশন ছিল যে 30 জন কমপক্ষে ইনফেক্টেড হতে হবে, তারপরে তারা ডাটা ডিকোড করবে, তখন তারা দেখবে যে কোন গ্রুপে বেশি মানে ইনফেক্টেড হয়েছে। যদি দেখা যায় যে মেনিনজাইটিস গ্রুপে বেশি ইনফেক্টেড হয়েছে তখন তারা বলবে যে হ্যাঁ তাহলে তাদের এই ভ্যাকসিনটা হয়তো কাজ করছে। তো এই জন্য সে 1 মাস আগেও বলেছিল যে এখনো আমরা ডিকোড করিনি এবং আমরা রেজাল্ট এখনো বলতে পারছি না যে কি আসলে হচ্ছে। কিন্তু তারা ফলো আপ, এদের প্রত্যেকের থেকে ব্লাড নেওয়া, হিস্ট্রি নেওয়া এবং ল্যাবে বাকি যে ইনভেস্টিগেশন এগুলি তারা ঠিক চালিয়ে যাচ্ছিল। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ভ্যাকসিন নিয়েছিল উনি হচ্ছেন মাইক্রোবায়োলজির পোস্টডক অক্সফোর্ড ইউনিভার্সিটির, উনি এলিসা গ্রানাটো, উনি প্রথম ভ্যাকসিন নিয়েছে যাকে আপনারা সবাই চেনেন। তো এই গতকালকে আমরা জানতে পারলাম যে ল্যান্ডসেটে 20 তারিখ এই হিউম্যান ট্রায়ালের ফেজ 1 ট্রায়ালের রেজাল্টটা পাবলিশ হবে, জুলাইয়ের 20 তারিখে ল্যান্ডসেটে পাবলিশ হবে। অর্থাৎ পরশুদিনের পরের দিন আমরা হয়তো তাদের এই ফেজ 1 ট্রায়ালের রেজাল্টটা কি সেটা আমরা জানতে পারবো। কিন্তু সংবাদ মাধ্যম যেভাবে বলছে যে খুব আশাব্যঞ্জক বা এরকম কিছু কিন্তু আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে ইভেন আমাদের প্রফেসরদের মুখ থেকেও আমরা কিন্তু সেরকম কিছু শুনতে পারিনি। বরং এরকম বলা যায় যে আমার প্রফেসর এই ফেজ 1 ট্রায়ালে নিজে ভ্যাকসিন নিয়েছিলেন এবং উনি আমার সাথে শেয়ার করেছেন কিছুদিন আগে যে ওনার অ্যান্টিবডি তৈরি হয়নি এবং উনি এটা নিয়ে খুব হতাশ যে অ্যান্টিবডি তৈরি হয়নি। এখন উনি হয়তো বলছেন যে হয়তো আমি মনে হয় মেনিনজাইটিসের ভ্যাকসিনটা পেয়েছি, আমি জানি না। তো ওনারাও তাকিয়ে আছেন যে কি হবে, কিন্তু কেউ কিন্তু নিশ্চিত করে বলতে পারছে না যেভাবে সংবাদ মাধ্যমে আসছে বিষয়টা। এখন ইতিমধ্যেই যেহেতু এই ভাইরাল ভেক্টর নিয়ে সারা গিলবার্টের পিছনে সে মার্স নিয়ে কাজ করেছে, চিকুনগুনিয়া নিয়ে কাজ করেছে, নিপা ভাইরাস নিয়ে কাজ করেছে, এবং যেহেতু এই ভেক্টরটার সেফটি নিয়ে তাদের অনেক কনফিডেন্স আছে, সেই কারণে তারা ফেজ 1 ট্রায়ালের রেজাল্ট মানে পুরোপুরি হাতে পাওয়ার আগেই তারা ফেজ 2 অর্থাৎ আরো লার্জ স্কেলে তারা ট্রায়ালে চলে যায়। এই ট্রায়ালের বিশেষত্ব হচ্ছে যে ফেজ 1 ট্রায়ালে এজ গ্রুপটা ছিল হচ্ছে 18 থেকে 55 বছর বয়সীদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। কিন্তু এখন মানে যারা আরো মোর ভালনারেবল অর্থাৎ যারা আরেকটু এইজের, যেরকম 56 থেকে 69 বা যারা 70 এর উপরে কিংবা যারা ছোট অর্থাৎ 5 থেকে 12 বছর বয়স, এই গ্রুপের মানুষদেরকেও ইনক্লুড করা হচ্ছে একটা স্মল নাম্বারে। এবং এখানে একটা বিশেষত্ব হচ্ছে ফেজ 2 এবং ফেজ 3 ট্রায়াল মোটামুটি তারা ব্লেন্ড করে ফেলেছে এবং তারা মোটামুটি 10,000 ভলান্টিয়ারকে তারা অলরেডি কল করছে অক্সফোর্ড থেকে যে আপনারা ভ্যাকসিন নেন।
কিন্তু এখানে প্রধান বাধাটা হচ্ছে যে ফেজ 1 ট্রায়ালের রেজাল্ট পেতে দেরি হওয়ার মূল কারণ হচ্ছে যে ইতিমধ্যে অক্সফোর্ডের ট্রান্সমিশন মানে ভাইরাল ট্রান্সমিশনটা অনেক কমে গেছে এবং নতুন কেস আক্রান্ত হওয়ার হার খুব কমে যাচ্ছে, যে কারণে এখন যদি যারা ভ্যাকসিন পাচ্ছে তারা যদি আক্রান্তই না হয় তাহলে ভ্যাকসিন কাজ করছে কিনা সেটা তো আর জানা যাচ্ছে না। এই কারণে তারা মানে এখন মোর ফোকাস করছে যে তাহলে বাইরের দেশে যেসব জায়গায় ইনফেকশন বেশি আছে বা ট্রান্সমিশন বেশি হচ্ছে সেখানে তারা ট্রায়াল করতে পারে কিনা। এই জন্য তারা অ্যাস্ট্রাজেনেকার মানে সাপোর্টে তারা এখন সাউথ আফ্রিকা এবং ব্রাজিল এই দুই জায়গায় তারা ট্রায়াল শুরু করেছে যেখানে ট্রান্সমিশন বেশি আছে। তো ব্রাজিলের ট্রায়াল শুরু হয়েছে জুন মাসের 20 তারিখ থেকে, যেখানে তারা আরো 5,000 ভলান্টিয়ারকে তারা ইনক্লুড করছে। এবং এখানে একটা বিশেষ যেটা আমি বলতে চাচ্ছি যে ব্রাজিলিয়ান যে মিনিস্ট্রি অফ হেলথ তারা 27 তারিখ তারা অ্যাস্ট্রাজেনেকা ব্রাজিলের সাথে এই তারা যে লোকালি এই ভ্যাকসিন প্রোডাকশন করবে সেটার জন্য তারা একটা চুক্তিতে আবদ্ধ হয়। তো এখানে তাদের একটা মিউচুয়াল চুক্তি যে তারা তাদেরকে ট্রায়ালে অংশগ্রহণ করবে তাদের পপুলেশনকে, বিনিময়ে তাদের দেশেও যাতে ভ্যাকসিনটা তারা প্রোডাকশন করতে পারে এবং তারা প্রায়োরিটি বেসিসে আগে পেতে পারে সেরকম একটা এগ্রিমেন্ট তারা করেছে। সাউথ আফ্রিকাও তো 23 তারিখে ভ্যাকসিন এর ক্লিনিক্যাল ট্রায়ালটা শুরু হয়েছে সাউথ আফ্রিকায়, এবং এটা হচ্ছে উইটস ইউনিভার্সিটি জোহান্সবার্গে, সেখানে তাদের কোলাবোরেশনে তারা এই ট্রায়াল শুরু করেছে। এবং ইতিমধ্যে যেটা হচ্ছে যে প্যারালালি কি হচ্ছে, প্যারালালি শুধু সারা গিলবার্ট তাদের গ্রুপ কিন্তু একাই কাজগুলো করছে না, বরং আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটি যে ইমিউনোলজির যে নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের আমিও সরাসরি ছাত্র, সেখানে বাকি যারা পিআই আছে এর মধ্যে পোস্টডক এবং পিএইচডি স্টুডেন্ট মিলে প্রায় 200 মানুষ কাজ করছে এবং অন্যান্য সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ আছে। তো আমরা যে কাজ করছি আমাদের প্যাকেজ হচ্ছে এই 4টা, আমরা 4টা প্যাকেজে কাজ করছি। একটা গ্রুপ তারা হিউম্যানাল ইমিউনিটির উপরে মোর ফোকাস, তারা বিশেষ করে যে বিভিন্ন সেরোলজিক্যাল যে অ্যাসে কিভাবে শর্টকাটে আরো ডিটেকশন বাড়ানো যায় বা এরকম কোনো মেথড ডেভেলপ করা যায় সেটা নিয়ে কাজ করছে, যেখানে আমিও পার্টিসিপেট করছি এই ওয়ার্ড প্যাকেজ 1-এ। এবং ওয়ার্ড প্যাকেজ 2-তে তারা কিছু ফিনোটাইপ করছে এবং ওয়ার্ড প্যাকেজ 3-তে তারা ইনফ্ল্যামেটরি রেসপন্স তারা দেখছে। এবং ওয়ার্ড প্যাকেজ 4 এটা আমাদের বিল্ডিং এর স্পেশাল কাজ, আমরা যে বিল্ডিং এ কাজ করি টি সেল ইমিউনিটি যেটা ভ্যাকসিনের ডেটাতে কাজে লাগবে সেই প্যাকেজে তারা কাজ করতেছে বিভিন্ন গ্রুপ। এবং এখানে আমি মূলত প্যাকেজ 1 এবং প্যাকেজ 4-এ কাজ করছি। তা আমি সংক্ষেপে যদি বলি যে আমাদের গ্রুপ কি করছে, আমরা যেটা করছি যে আমি যে কিছুক্ষণ আগে জন র্যাডক্লিফ হসপিটাল এবং চার্চিল হসপিটালের ছবি দেখালাম, সেখানে এখন নিউ কেস অর্থাৎ পেশেন্ট খুব কমে গেছে, অ্যাকিউট পেশেন্ট পাওয়া যাচ্ছে না তেমন, কিন্তু আমাদের এই হেলথ কেয়ার ওয়ার্কার যারা আছে তাদের মধ্যে অনেক বড় একটা অংশ অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে, তারা পিসিআর পজিটিভ এবং কনফার্ম ছিল এবং তারা অনেকেই রিকভার করে গেছে। তো আমরা ইতিমধ্যে প্রায় 1500 হেলথ কেয়ার ওয়ার্কার যারা এই দুটো হসপিটালে কাজ করে এবং এনএইচএস এর অন্যান্য ট্রাস্টে এবং কাজ করে তাদের ব্লাড আমরা কালেক্ট করেছি অলরেডি। এবং কালেক্ট করার পরে সেই ব্লাডের থেকে আমরা পিডিএমসি আইসোলেশনের যে মেথড আছে সেখানের মাধ্যমে আমরা মনোনিউক্লিয়ার সেলগুলোকে আলাদা করে ফেলেছি আমাদের ল্যাবে। এবং আলাদা করে ফেলার পরে আমরা এলিস্পট করে এর ইন্টারফেরন গামা রেসপন্স দেখতেছি। ওই ভাইরাসের কিছু পেপটাইড ডেভেলপ করেছে যেটা জেনারেল ইনস্টিটিউট সারা গিলবার্টের যে গ্রুপ, তারা প্রায় 700 পেপটাইড ডেভেলপ করেছে ভাইরালের যে জিনোমটাই জিনোম সিকোয়েন্সিং করে জিনোমের বিভিন্ন অংশকে টার্গেট করে। এর ভিতরে কিন্তু স্পাইক প্রোটিনেরও অনেকগুলো রিজিয়ন আছে, তারপর হচ্ছে মেমব্রেন প্রোটিন, তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিডের যে কিছু রিজিয়ন আছে, বিশেষ করে ওআরএফ এর যে রিজিয়নগুলো, সেখানে বিভিন্ন এগুলো করে প্রায় তারা 700 পেপটাইড ডেভেলপ করেছে, যেগুলি তারা আমাদেরকেও দিয়েছে আমাদের এই কাজ করার জন্য। তো আমরা করছি কি যে ওই পেপটাইড গুলো দিয়ে আমরা এই মনোনিউক্লিয়ার সেলগুলোকে স্টিমুলেট করছি, এবং স্টিমুলেট করলে যদি এই মনোনিউক্লিয়ার সেলগুলো, এরা যেহেতু ইনফেক্টেড পেশেন্ট, প্রিভিয়াস ইনফেক্টেড রিকভার্ড পেশেন্ট, তাদের এই সেলগুলো ঠিক পরিমাণ রেসপন্স তৈরি করতে পারছে কিনা সেটা দেখার জন্য এটা একটা মেথড, এলিস্পট মেথড। এভাবে আমি প্লেট ডেভেলপ করছি আমাদের ল্যাবে, এবং সেখান থেকে আমরা দেখছি যে যদি বেশি বেশি এই ইন্টারফেরন গামা এখানে তৈরি হয় তাহলে বলা যাবে যে ইয়েস, যারা রিকভার করেছে তাদের ভিতরে এই সেলের রেসপন্স অনেক ভালো। এরকম আরেকটা অ্যাসে হচ্ছে প্রলিফারেশন অ্যাসে, যেখানে আমরা ওই পেপটাইড গুলোর এগেইনস্টে স্টিমুলেট করে আমাদের সেলগুলোর মধ্যে যে মেমোরি সেলগুলো আছে সেই মেমোরি সেল যদি থেকে থাকে তাহলে তারা প্রলিফারেট করবে, এবং এই ফ্লো সাইটোমেট্রিক ডেটাতে আমরা তখন দেখতে পারবো যে হ্যাঁ আমাদের মেমোরি সেলগুলো প্রলিফারেট করছে, তার মানে ওই স্পেসিফিক পেপটাইডের এগেইনস্টে তাদের মেমোরি রেসপন্স আমরা পাচ্ছি। এবং সেটাও আমরা এখানে দেখছি যে কতজন এরকম আছে, এবং এটা আমরা একটা লংগিটিউডিনাল স্টাডি করছি, এবং আমরা দেখছি যে 1 মাস পরে কি অবস্থা হচ্ছে, 2 মাস পরে ওই একই পেশেন্টের কি অবস্থা হচ্ছে, এই সেলগুলো কিরকম রেসপন্ড করছে।
3 মাস পরে কিরকম হচ্ছে। এখন আমরা এরকম পেশেন্টও পেয়েছি যারা 4 মাস আগে পিসিআর পজিটিভ ছিল, তাদের নিয়েও আমরা কাজ করছি এবং এটা এখনো চলমান আছে। আমরা এখনো এই ডেটা আমরা আরো দেখবো, আমরা 6 মাস পর্যন্ত দেখবো যে কি অবস্থা। তো এখানে একটা ইন্টারেস্টিং যেটা অফ দ্য রেকর্ড আমি শেয়ার করছি, যদিও পাবলিশ ডেটা যেহেতু পাবলিশড হয়নি ওভাবে আনুষ্ঠানিকভাবে বলা যায় না, তবে একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং হচ্ছে যে অনেক পেশেন্টের সেরোলজিক্যাল ফাইন্ডিং এ দেখা যাচ্ছে তার অ্যান্টিবডি নাই বা অ্যান্টিবডি ফেড আউট হয়ে গেছে, কিন্তু তার মেমোরি রেসপন্স আমরা পাচ্ছি তারপরও। তার মানে তার টি সেল বা তার যে মেমোরি সেল এটা দীর্ঘদিন পরও তাকে কিন্তু এই প্রতিরক্ষার সাপোর্ট দিচ্ছে, যেটা একটা আশাব্যঞ্জক বিষয়। এখানে আরেকটা আমরা করছি যে এটা হচ্ছে জাস্ট একটা খুবই সিম্পল অ্যাসে, আমরা ইন্টারসেলুলার স্টেইনিং করে আমরা তার ওই পেপটাইড রিংসটি স্টিমুলেট করে আমরা তখন তার যে সাইটোকাইন রেসপন্স গুলো, বিশেষ করে টিএনএফ আলফা এবং ইন্টারফেরন গামা, এটা একদিন পরেই ইনকিউবেশনের পরের দিন আমরা ফ্লো সাইটোমেট্রি করে তার রেসপন্স দেখতে পারি। তো আমরা এই সমস্ত ডেটাগুলো দিয়ে মূলত আমরা মানে কম্পাইল করার চেষ্টা করতেছি যে তার টি সেল কিরকম বিহেভ করছে, কারণ টি সেল হচ্ছে ভ্যাকসিন ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এবং এই ডেটাগুলো সারা গিলবার্টের যে প্রজেক্ট সেটা তার ভ্যাকসিন যাদেরকে দিয়েছে তার সাথে কোরিলেট করা হবে, যারা ভ্যাকসিন পায়নি, যারা এমনি এমনি ইনফেক্টেড হয়েছে তাদের মধ্যে কেমন রেসপন্স ছিল, এবং যারা ভ্যাকসিন পেয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সিমিলার এই অ্যাসেগুলো করা হবে। এবং করা হওয়ার পরে এটা কম্পেয়ার করে দেখা হবে যে ভ্যাকসিনে কতটুকু এটা থেকে বেটার হচ্ছে বা খারাপ হচ্ছে বা সেটা। তো যেটাই হোক, এই হচ্ছে সর্বোপরি বিষয়। এবং আমাদের হয়তো আশা করছি আমরা যে আমরা সোমবার আমরা একটা ফেজ 1 ট্রায়ালের ফাইন্ডিংটা আমরা দেখতে পাবো, কারণ বুঝাই যাচ্ছে তারা ডিকোড করে ফেলেছে। অর্থাৎ তারা এখন কম্পেয়ার করবে যে ফেজ 1 ট্রায়ালে যে তারা 1100 নিয়েছিল ভলান্টিয়ার, তাদের মধ্যে কি ফাইন্ডিং পাওয়া গেল সেটা আমরা হয়তো 2-3 দিনের মধ্যেই জানতে পারবো। সবাইকে ধন্যবাদ।